হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওতে আমরা তড়িৎ বিভব চ্যাপ্টারটির ওপর কতগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখব এবং সেই কোয়েশ্চেনগুলোর সলিউশন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের এই ভিডিওটি শুরু করি এবং আমাদের যে আজকের কোয়েশ্চেনগুলো সেগুলো দেখে নিই। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমি তোমাদের বলতে চাই, যদি তোমরা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আমরা আজকে এই চ্যাপ্টারের ওপর কোনো কোয়েশ্চেন নেওয়ার আগে আমি ফার্স্টে তোমাদের তড়িৎ বিভব বিষয়টি একটু আলোচনা করে দিই। তাহলে তড়িৎ বিভব কি? শুরুতে তোমরা ধরে নাও যে আমাদের এই বোর্ডটি হলো একটি টোটাল সিস্টেম, ওকে, এবং শুরুতে এর মধ্যে কোনো রকম আধান প্রেজেন্ট নেই। এবার এখানে ধরে নাও এটা একটি মানুষ আছে, ওকে, একটি মানুষ আছে, সে কী করলো, তার পকেটে একটি আধান নিয়ে একটি বা হাতে ধরে নাও, হাতে সে একটি কিউ আধান নিয়ে আছে, ঠিক আছে। এবার সে কী করলো, এই কিউ আধানটিকে এখান থেকে নিয়ে এসে এখানে প্লেস করে দিল। তাহলে এখানে প্লেস করে দিল। এবার দেখো, আমি কি বলেছিলাম, বোর্ডে শুরুতে কোনো রকম আধান ছিল না। তাহলে আমরা কি জানি, একটি আধানের উপর ফোর্সকে অ্যাপ্লাই করে শুধুমাত্র অন্য একটি আধান বা কোনো একটি ইলেকট্রিক ফিল্ড, তাহলে শুরুতে যদি এখানে কোনো রকম আধান না থাকে তার মানে সেই আধানের জন্য এর উপর কোনো ফোর্স নেই, বা এখানে যেহেতু কোনো আধান নেই তার মানে কোনো ইলেকট্রিক ফিল্ডও নেই। তার মানে এই যে এই আধানটিকে নিয়ে আসলো এই মানুষটি, তার জন্য কি হচ্ছে, এই আধানের উপর কোনো রকম ফোর্স অ্যাপ্লিকেবল হয়নি। অর্থাৎ এই যে এই মানুষটি সেটা ইচ্ছা মতো এই আধানটিকে নিয়ে এসে এখানে পুট করে দিল, এর জন্য একে কোনো রকম কার্য করতে হয়নি, ওকে। এবার এই প্রথম চার্জটি তো নিয়ে এসে এখানে রেখে দিল। এরপর নেক্সট টাইম কি দেখলো, ও ভাবলো আচ্ছা বাহ, একটা চার্জ আনা যাচ্ছে, তাহলে আমি আরেকটা নিয়ে আসি, ওকে। এবার সে ধরুন আরেকটি স্মল চার্জ কিউ নিয়ে আসতে চাইলো। এবার যখন সে এই স্মল চার্জ কিউটিকে আনতে চাবে তখন কি হচ্ছে, তখন এখানে তো আর আগের মতো কন্ডিশন এখন নেই, এখন এখানে একটি চার্জ কিউ আছে। তাহলে এই কিউ চার্জ কি করবে, এই স্মল কিউ চার্জের উপর একটি পার্টিকুলার ফোর্স দেবে, তাই তো। তাহলে সেই ফোর্সের জন্য কি হবে, এই যে এই কিউ আধান ধরে নাও দুটোই পজিটিভ আছে, তাহলে এই আধানটি কী করবে, একে বিকর্ষণ করার চেষ্টা করবে, তাই তো। এবার এই বিকর্ষণ বলের বিরুদ্ধে এই মানুষটিকে কী করতে হবে, মানুষটি ধরে নাও এই আধানটিকে এখান থেকে এখানে আনতে চায়, ওকে। তাহলে এখানে যখন আনতে যাবে তাহলে এই যে ক্যাপিটাল কিউ আধানটি আছে, এই যে ফোর্সটি দিচ্ছে তার অপোজিটে কী করতে হবে, এই মানুষটিকে কার্য করতে হবে, ঠিক। তার মানে এবার যখন এই মানুষটি এই স্মল কিউ চার্জটিকে নিয়ে আসলো তখন সে ফ্রিলি বা ইজিলি আনতে পারলো না, এর জন্য কি হলো, একে কিছু পরিমাণ কার্য করতে হলো, এবং কার্য করে নিয়ে ধরে নাও সে এটাকে এখানে নিয়ে চলে আসলো। তাহলে এর জন্য ধরে নাও একে কার্য করতে হয়েছে ডাব্লু পরিমাণ। তাহলে ডাব্লু পরিমাণ কার্য এই মানুষটিকে করতে হলো এবং সে এই স্মল কিউ আধানটিকে এখানে নিয়ে চলে আসলো। এবার দেখো, এই যে স্মল কিউ আধানটিকে এনেছে মানুষটি, এটা আমরা কি ভাবতে পারি, ইনফাইনাইট দূরত্ব কোথাও একটা ছিল, সেখান থেকে সে এটাকে কি নিয়ে আসলো, এই ক্যাপিটাল কিউ চার্জ এর কাছাকাছি কোনো একটি বিন্দুতে, তাই তো। এবার ক্যাপিটাল কিউ চার্জের জন্য কি হচ্ছে, এখানে একটি ইলেকট্রিক ফিল্ড প্রেজেন্ট, তার মানে আমরা কি বলতে পারি, এই ক্যাপিটাল কিউ এর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অন্য একটি আধান স্মল কিউকে নিয়ে আসা হলো। তাহলে এই ক্ষেত্রে এই মানুষটিকে ডাব্লু পরিমাণ কার্য করতে হয়েছে। এবার এই যে কার্য করতে হয়েছে সেটা ধরুন এখানে যদি একটি ইউনিট চার্জ আনতো, ক্যাপিটাল কিউ চার্জ না এনে একটি 1 কুলম্বের পজিটিভ ইউনিট চার্জ আনতো, তাহলে যে পরিমাণ কার্য এই মানুষটিকে করতে হতো সেটাকেই কি বলা হয়, সেটাকে বলা হয় এই বিন্দুর বিভব। এবার দেখো, মানুষটি কী করেছে, আধানটিকে এই বিন্দুতে এনেছে, যদি এখানে আনতো তাহলে অন্যরকম কার্য করতে হতো, তাহলে এখানে কি হতো, তাহলে এক্ষেত্রে যে বিভব হতো সেটার মান পরিবর্তিত হয়ে যেত, কারণ আমরা কি বলছি, যত পরিমাণ কার্য করতে হচ্ছে সেটাকে কি বলছি আমরা, বিভব। কার জন্য, যখন 1 কুলম্ব আধানকে ইনফাইনাইট থেকে আমরা এই আধানটির তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনবো, তাহলে এখানে কার্য ভিন্ন হবে, এখানে যদি আনি তাহলে কার্য অন্যরকম হবে, তাহলে প্রত্যেকটি বিন্দুর বিভব কি হবে, আলাদা। তাহলে বিভবের সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি, একটি আধানকে আমরা যদি অসীম দূরত্ব থেকে কোনো একটি আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনি তাহলে একক আধানের জন্য মোট যতখানি কৃতকার্য করতে হবে সেই কৃতকার্যের মানকে আমরা কি বলবো হলো ওই বিন্দুতে বিভবের মান। তাহলে এই বিন্দুতে বিভব ধরে নাও ভি। এবার এখানে তো +1 চার্জের জন্য যেটা হবে সেটাকে আমরা বলছিলাম কি, সেটাকে আমরা বললাম ওই বিন্দুতে বিভব। এবার ধরে নাও সবসময় তো আর +1 চার্জকে আনবে না, ধরে নাও ও কিউ চার্জকে এনেছিল, তাহলে এই ক্ষেত্রে যে বিভবের সংজ্ঞা আমরা দেবো সেটা আমরা কি করে বের করবো, তাহলে ভি ইকুয়াল টু কত হয়ে যাবে, স্মল কিউ চার্জকে আনতে মোট কৃতকার্য হয়েছে ডাব্লু, তাহলে একক চার্জকে আনতে কৃতকার্য কত হবে, সেটা হবে ডাব্লু বাই কিউ। তাহলে ভি ইকুয়াল টু কত চলে আসছে, ভি ইকুয়াল টু চলে আসছে ডাব্লু বাই কিউ, তাই তো। তাহলে এখান থেকে আমরা তড়িৎ বিভবের সংজ্ঞা পেয়ে যাচ্ছি। তাহলে তড়িৎ বিভব কি, একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে আনতে যত পরিমাণ কৃতকার্য করতে হয় সেটাই কি বোঝায়, সেটাই বোঝায় ওই বিন্দুতে বিভবের মান, তাই তো।
এবার এই যে বিভবের যে একক কি সেটা আমরা জানি ভোল্ট, তাই তো? আচ্ছা, নেক্সট দেখো, এবার এটা বিভব শিখে গেলাম। আর বিভব কোথায় হচ্ছে? একটি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে। তাহলে ইলেকট্রিক ফিল্ড আর বিভবের মধ্যে সম্পর্ক কি? দেখো, এখানে আমরা জাস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি, তাই এখানে আমি খুব বেশি ডিটেলে যাবো না, আমি জাস্ট তোমাদের একটু হালকা করে বুঝিয়ে দিচ্ছি যে ই ইকুয়াল টু কত হয় কোনো একটি বিন্দুতে। ই ইকুয়াল টু কত হয় সেটা আমরা জানি হলো কে কিউ বাই আর স্কোয়ার, তাই তো? আর একই রকমভাবে কোনো একটি বিন্দুতে বিভবের মান কত হয় সেটা আসে হলো কে কিউ বাই আর। ওকে, তাহলে এই দুটো রাশি থেকে কি বোঝা যাচ্ছে? দেখো, ই কে যদি আমরা একটা আর দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে তো ভি চলে আসবে। তাহলে আমরা কি বলতে পারি? ভি ইকুয়াল টু হলো ই আর। ওকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল এই দুটোর মধ্যে রিলেশন কি? রিলেশন হলো ভি ইকুয়াল টু ই আর। বা এটাকে আমরা এইভাবেও বলতে পারি যে ই ইকুয়াল টু কত হবে তাহলে? ভি বাই আর। আর এটাকে যদি আমরা ডিফারেন্সিয়াল ফর্মে লিখি তাহলে আমরা কি লিখতে পারি? যে ই ইকুয়াল টু ডিভি ডিএক্স। ওকে, তাহলে আমাদের যদি কোনো একটি ভ্যারিয়েবল পোটেনশিয়াল থাকে, মানে সেটা কি পজিশনের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে, তাহলে প্রত্যেকটি পজিশনে যদি আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে হয় সেটা আমরা কি করে বের করব? এই যে পোটেনশিয়াল আছে তাকে আমরা সেই যে পজিশনকে আমরা ধরো আমরা এক্স দিয়ে ডিনোট করছি, সেই পজিশনের রেসপেক্টে ডেরিভেটিভ করব। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের পোটেনশিয়াল সংক্রান্ত সাধারণ আলোচনা। এবার চলো আমরা এর উপর বেস করে কতগুলো কোয়েশ্চেন করে নিই। তাহলে আমাদের যে ফার্স্ট কোয়েশ্চেন আছে সেটা কি আছে? তাহলে দেখো, আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে বলা আছে আমাদের কাছে কতগুলো ক্ষুদ্র জলকণা ছিল। ঠিক আছে, আমাদের কাছে এরকম জলকণা আছে, ক্ষুদ্র জলকণা কতগুলি? 64টি, এবং এদের কি প্রত্যেকের ব্যাসার্ধ এবং আধান সমান। তাহলে কি হবে? এদের প্রত্যেকের বিভবও সমান হবে। এবার নেক্সট কি বলা হয়েছে? এই যে 64টি জলকণা, এদেরকে আমরা কি করলাম? একসঙ্গে মিশিয়ে দিয়ে একটি বড় জলকণা তৈরি করলাম। একটি বড় জলকণা তৈরি হলো। তাহলে এর ক্ষেত্রে কি? এর ক্ষেত্রে একটা পার্টিকুলার বিভব বের হবে। তাহলে এই যে ছোট জলকণা এবং বড় জলকণা, এদের মধ্যে বিভবের কি বের করতে বলা হয়েছে? বিভবের অনুপাত আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে চলো দেখা যাক কি করে নির্ণয় করা হচ্ছে। তাহলে বিভবের অনুপাত আমরা নির্ণয় করার জন্য আমাদের কি লাগবে? দুটারই বিভব লাগবে, তারপর আমরা এদের অনুপাত নির্ণয় করে দিতে পারবো। তাহলে সেটা করার জন্য ধরে নাও, আমরা ধরে নিচ্ছি এই যে ক্ষুদ্র জলবিন্দু ছিল এর ব্যাসার্ধ হলো স্মল আর। ওকে, আর এর মধ্যে প্রত্যেকটি যে জলকণা তার মধ্যে আধান কত ছিল? আধান কি ছিল? হচ্ছে স্মল কিউ। কারেক্ট। তাহলে এর ক্ষেত্রে বিভব কত হবে? এর ক্ষেত্রে বিভব ভি স্মল বলছি, ধরো ভি স্মল কত আসবে? সেটা আসবে, আমরা জানি কত হয়, একটু আগে শিখলাম, কে কিউ বাই আর, তাই তো? তাহলে এটা হচ্ছে প্রত্যেকটি ছোট জলবিন্দু তার সারফেসের ওপর বিভবের মান। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? ভিএস ইকুয়াল টু কে কিউ বাই আর। এবার এই যে বড় জলকণা, এর জন্য যদি আমাদের বিভব বের করতে হয় আমাদের কি প্রয়োজন? এই বড় জলকণাটির মোট আধানের পরিমাণ, আর এই যে বড় জলকণাটি তার ব্যাসার্ধ প্রয়োজন, তাই তো? তাহলে ধরে নিচ্ছি যে এই যে বড় জলকণাটি তার ব্যাসার্ধ হলো ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে আমরা একটি রিলেশন ইউজ করি। কি রিলেশন? দেখো, এই যে ছোট ছোট জলকণাগুলি, 64টি জলকণা আমরা একসঙ্গে মিশিয়ে দিয়ে এই বড় জলকণাটি তৈরি করলাম। তার মানে 64টি ছোট জলকণার যা আয়তন হবে এই বড় জলকণাটির আয়তনও সেম হবে। তাহলে ছোট জলকণার আয়তন আমরা কত বলতে পারি? সেটা হবে 4/3 পাই স্মল আর কিউব। এটা হচ্ছে একটি জলকণার আয়তন। এরকম কতগুলোকে মিশিয়েছি হলো 64টি। তাহলে ইন্টু 64 ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হবে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। কারণ এটা হলো একটি গোলকের আয়তনের ফর্মুলা। আই হোপ যে এগুলা তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এখান থেকে হচ্ছে বোথ সাইড থেকে 4/3 পাই আর 4/3 পাই সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এদিকে কি থাকছে? এদিকে থাকছে হলো 64 স্মল আর কিউব, আর এদিকে থাকছে ক্যাপিটাল আর কিউব। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো? এখান থেকে আমরা পেয়ে যাবো ক্যাপিটাল আর, সেটা ইকুয়াল টু 4 স্মল আর। কারেক্ট। তাহলে এই যে বড় বৃত্তটি বা বড় জলবিন্দুটি তার যে ব্যাসার্ধ সেটা ইকুয়াল টু কত আসলো? 4r। কারেক্ট। তাহলে এটা কি? এখানে ক্যাপিটাল আর বা 4r যেটাই লিখি না কেন দুটো সেম জিনিস, তাই তো? আচ্ছা, তাহলে এর ব্যাসার্ধ তো আমরা পেয়ে গেলাম। এবার কি প্রয়োজন? এর প্রয়োজন হলো আমাদের মোট আধানের পরিমাণ। তাহলে এর ধরে নাও মোট আধান আমরা বলছি ক্যাপিটাল কিউ, সেটা ইকুয়াল টু কত হবে? আমরা ছোট ছোট জলকণা কটা মেশালাম? 64টি, এবং প্রত্যেকের আধান কত ছিল? স্মল কিউ। তাহলে এর যে মোট আধান হবে সেটা হবে 64 স্মল কিউ। ওকে, তাহলে এখান থেকে আমরা কি এর বিভব নির্ণয় করে নিতে পারবো। কি করে নির্ণয় করব? দেখো, এর আমরা এখন কি জানি? মোট আধান জানি আর ব্যাসার্ধও জানি। তাহলে এর যে বিভব আসবে সেটা কত আসবে? সেটা ধরুন আমরা ভি বিগ বলছি, সেটা কত হবে? কে কিউ বাই আর। এবার এটা ইকুয়াল টু কত আসছে? কে আছে হলো, কে তো কে এর মধ্যে থাকলো, কিউ মানে কত? কিউ মানে হলো 64 স্মল কিউ বাই আর মানে হলো 4 স্মল আর।
এবার এটাকে দেখো এভাবে লেখা যাবে 64/4, দ্যাট ইজ 16 ইন্টু কে স্মল কিউ বাই স্মল আর। এবার কে স্মল কিউ বাই স্মল আর সেটা মানে কত, সেটা মানে হলো ভিএস। তাহলে এটা ইকুয়াল টু কত আসছে 16 ভিএস। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি ভিবি ইকুয়াল টু 16 ভিএস। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ভিবি বাই ভিএস সেটা ইকুয়াল টু কত 16, তাহলে ভিবি ইস টু ভিএস সেটা কত হবে, সেটা হবে 16:1। ওকে, তাহলে যে বড় জলকণাটির বিভব সেটা কি হবে, ছোট জলকণার বিভবের তুলনায় 16 গুণ বৃদ্ধি পাবে। ওকে, তাহলে ভিবি ইস টু ভিএস সেটা ইকুয়াল টু কত আসছে 16:1, কারেক্ট। তাহলে আমাদের যে প্রথম কোয়েশ্চেন সেটা আমরা দেখে নিলাম। এবার চলো আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দেখো আমাদের যে সেকেন্ড কোয়েশ্চেন সেটাতে কি বলা আছে, আমাদের একটি ক্ষেত্র আছে এবং সেখানে যে বিভবের মান সেটা কি হচ্ছে পজিশনের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে, এবং আমরা বিভবকে যদি ভি দিয়ে বলি আর পজিশনকে যদি এক্স দিয়ে বলি, এদের মধ্যে রিলেশন কি দেওয়া আছে, এদের মধ্যে রিলেশন দেওয়া আছে ভি ইকুয়াল টু 5x² প্লাস 10x মাইনাস 12। ওকে, তাহলে এই রিলেশনটি দেওয়া আছে। এবার আমাদের কি করতে বলা হয়েছে, আমাদের বলা হয়েছে এক্স ইকুয়াল টু 1 মিটার পজিশনে আমাদের তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের পোটেনশিয়াল দেওয়া আছে হচ্ছে 5x² প্লাস 10x মাইনাস 12, আর আমাদের এক্স ইকুয়াল টু 1 মিটার পয়েন্টে কি বের করতে বলা হয়েছে, বের করতে বলা হয়েছে তড়িৎ ক্ষেত্রের মান। তাহলে সেটা আমরা কি করে নির্ণয় করব, দেখো একটু আগে আমি তোমাদের বোঝালাম যে ই ইকুয়াল টু কত আসে, ই ইকুয়াল টু আসে হলো ডিভি ডিএক্স। তাহলে আমাদের যদি এখানে তড়িৎ ক্ষেত্র বের করতে হয় এক্স ইকুয়াল টু 1 মিটার, সেটা আমাদের মনেই থাকছে তাই আমি মুছে দিলাম। তাহলে এখানে আমরা ই ইকুয়াল টু কত লিখতে পারি, ই ইকুয়াল টু লিখতে পারি ডিভি ডিএক্স, কারেক্ট। তাহলে এখানে আমাদের কি করতে হবে, ভিকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটাকে আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিই, তাহলে 5x² তার ডেরিভেটিভ কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 10x প্লাস 10x এর ডেরিভেটিভ সেটা অনলি 10, আর মাইনাস 12 এর ডেরিভেটিভ সেটা কত 0, তাই তো। তাহলে ই ইকুয়াল টু কত চলে আসলো, ই ইকুয়াল টু চলে আসলো 10x প্লাস 10। তাহলে এবার যদি আমরা এখানে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে চাই সেটা কত হবে, সেটা তাহলে আমরা ই কোন পয়েন্টে বের করছি, এক্স ইকুয়াল টু 1 মিটার পয়েন্টে। তাহলে এখানে আমরা কি করব, এক্স এর জায়গায় 1 পুট করে দেবো, তাহলে কত চলে আসবে 10 ইন্টু 1 প্লাস 10। তাহলে এত কি তড়িৎ ক্ষেত্রের একক কত হয়, সেটা হয় হলো নিউটন পার কুলাম্ব, তাই তো। তাহলে এত কি চলে আসছে 20 নিউটন পার কুলাম্ব, কারেক্ট। তাহলে আমরা এখান থেকে তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করলাম। দেখো এটা খুবই একটি সিম্পল এবং ইজি কোয়েশ্চেন, কিন্তু আমাদের জাস্ট এখানে কি মনে রাখতে হবে যে ই ইকুয়াল টু কত হয় ডিভি ডিএক্স। ওকে, তাহলে আমরা আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটি করে নিলাম। এবার চলো আমরা আমাদের থার্ড কোয়েশ্চেনে চলে আসি। আমাদের থার্ড কোয়েশ্চেনে কি বলা আছে যে সমবিভব তল কি। দেখো আমরা এখানে কি পড়বো, সমবিভব তল কি। এই সমবিভব তল কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়। সমবিভব তল, দেখো নাম থেকেই বোঝা যাচ্ছে সমবিভব মানে কি, যার বিভব সমান। তাহলে কোনো একটি যদি তল থাকে, ধরুন আমরা এরকম একটি তল কনসিডার করছি, এবং এই তলের ওপর প্রত্যেকটি বিন্দুতে, মানে এখানে একটি বিন্দু নিলাম, এখানে একটি বিন্দু নিলাম, এখানে একটি বিন্দু নিলাম, এখানে একটি বিন্দু নিলাম, এখানে যে কোনো বিন্দু নিই না কেন প্রত্যেকটি বিন্দুতে যদি বিভবের মান সমান হয় তাহলে সেই যে তলটি পাওয়া যাবে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি সমবিভব তল। তাহলে সমবিভব তল কি, এটি এমন একটি তল যার ওপর প্রত্যেকটি বিন্দুতে বিভবের মান কি হয়, সমান হয়। ওকে, আচ্ছা, তাহলে সমবিভব তলের প্রপার্টি হিসেবে আমরা কি বলতে পারি, প্রপার্টি হিসেবে বলতে পারি যে সমবিভব তলে কি হচ্ছে, প্রত্যেকটি বিন্দুতে আধানের মান সমান, প্রত্যেকটি বিন্দুতে বিভবের মান সমান। তাহলে কোনো একটি আধানকে এই বিন্দুতে আনতে যতখানি কার্য করা হয়েছিল, নিশ্চয়ই এই বিন্দুতে আনতেও ঠিক ততখানি কার্য করা হয়েছে, এই বিন্দুতে আনতেও ঠিক ততখানি কার্য করা হয়েছে। তাহলে এখানে যদি আমরা এই বিন্দু থেকে এই বিন্দুতে কোনো একটি আধানকে সরাতে চাই তাহলে এই ক্ষেত্রে যে কৃতকার্যের প্রয়োজন হবে সেটা কি হবে 0। ওকে, কারণ প্রত্যেকটি বিন্দুতে কি আধান বিভবের মান সমান, তার মানে সেটা কি বোঝাচ্ছে যে প্রত্যেকটি বিন্দুতে অন্য একটি চার্জকে আনতে যতখানি কৃতকার্য সেটা সমান হয়। তাহলে এইগুলো বিন্দুর মধ্যে যদি আমরা কোনো একটি আধানকে নড়াচড়া করতে চাই তাহলে সেই ক্ষেত্রে যে কৃতকার্য প্রয়োজন হবে সেটা কি হবে 0। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এরপর কি আছে, এরপর আমাদের সমবিভব তলের উপর বেস করে কতগুলো কোয়েশ্চেন আছে, তাহলে চলো সেগুলো আমরা দেখে নিই। তাহলে আমাদের যে নেক্সট কোয়েশ্চেন আছে সেখানে বলা আছে যে দুটি সমবিভব তল কেন পরস্পরকে ছেদ করে না। ওকে, তাহলে এটা যদি এক্সপ্লেন করতে হয়, দেখো আমরা ধরে নিচ্ছি এই একটি সমবিভব তল এবং এর উপর বিভব কত, প্রত্যেকটি বিন্দুতে বিভব হলো V1, এবং আমরা আরেকটি সমবিভব তল নিয়ে নিচ্ছি, এর উপর প্রত্যেকটি বিন্দুতে বিভব কত, সেটা হলো V2। এবার এই দুটো সমবিভব তল যদি পরস্পরকে ছেদ করতো, অর্থাৎ এই ধরে নাও ছেদ করলো, ঠিক আছে, এটার বিভব V1 আর এটার বিভব V2। এবার যেই বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটি, মানে এই যে এই বিন্দুটিতে ছেদ করেছে এই বিন্দুটি কি, এই যে এই সমবিভব তল যার উপর বিভব V2 তার উপরেও অবস্থিত, এবং এই সমবিভব তল যার উপর বিভব V1
তার উপরে অবস্থিত। অর্থাৎ এই যে এই বিন্দুটিতে কি হচ্ছে, একটা পার্টিকুলার সময়ে কটা বিভব হওয়া পসিবল হচ্ছে, দুটা বিভব। কারণ এই যে এই সমবিভব তল, এই কি বলবে না তোমার বিভব কি হতে হবে V2, আবার এই তলটি বলবে না আমার যেহেতু বিভব V1, তাহলে এই পয়েন্টের বিভব V1ই হতে হবে। তাহলে এদের মধ্যে একটি কন্ট্রাডিকশন তৈরি হবে, আর যেটা কিনা পসিবল না যে কোনো একটি পার্টিকুলার বিন্দুর বিভব একটি পার্টিকুলার বিভবে হবে। কারণ আমরা একটু কি দেখেছিলাম যে বিভব কি হয়, প্রত্যেকটি বিন্দুতে আলাদা হয়। কারণ আমরা প্রত্যেকটি বিন্দুতে যখন একটি আধানকে আনবো সেক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে কৃতকার্যের মান আলাদা আলাদা হবে। তাহলে একটি বিন্দুর একটা পার্টিকুলার সময়ে দুটা আলাদা আলাদা বিভব থাকা পসিবল নয়। তাহলে এটা যেহেতু পসিবল নয়, তাহলে এই যে দুটো সমবিভব তল তারাও পরস্পরকে ছেদ করা পসিবল নয়। তাহলে আমরা এই কোয়েশ্চেনটির আনসার কিভাবে লিখবো এইভাবে, যে দুটি সমবিভব তল যদি পরস্পরকে ছেদ করে, তাহলে ছেদ বিন্দুতে দুটা সমবিভব তলের দরুন দুটা আলাদা আলাদা বিভব হওয়ার চেষ্টা করবে। কিন্তু পার্টিকুলার কেসে একটি নির্দিষ্ট বিন্দুতে একটি পার্টিকুলার সময়ে দুটা আলাদা বিভব হওয়া সম্ভব নয়। তাহলে এটি যেহেতু পসিবল নয়, তাহলে দুটা সমবিভব তলও কখনোই পরস্পরকে ছেদ করবে না। ওকে, তাহলে আমরা এই কোয়েশ্চেনটির আনসার দেখে নিলাম। এবার আমাদের নেক্সট কোয়েশ্চেনে কি বলা আছে, যে দেখাও যে একটি তড়িৎ বলরেখা একটি সমবিভব তলকে সবসময় সমকোণে ছেদ করে। তাহলে আমাদের কি করতে হবে, দেখাতে হবে যে একটি তড়িৎ বলরেখা একটি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। এটা আমরা কি করে দেখাবো, তাহলে তার জন্য ধরে নাও আমরা এই একটি সমবিভব তল ধরে নিলাম, এটা একটি কার্ভড সমবিভব তল এবং এর উপর বিভব ধরে নাও V প্রেজেন্ট। এবার এই যে সমবিভব তল, এখান থেকে ধরে নাও একটি তড়িৎ বলরেখা বেরোচ্ছে এবং এই তড়িৎ বলরেখাটি কি এটা হচ্ছে এই যে সমবিভব তল তার সঙ্গে থিটা কোণ করে আছে। এবার এই সমবিভব তলের উপর আমরা ক্ষুদ্র একটি ডিস্টেন্স নিলাম, এখান থেকে এতটুকু একটা আমরা ক্ষুদ্র ডিস্টেন্স AB নিলাম। এবার এই ডিস্টেন্সটি যদি খুব ছোট হয়, তাহলে কি বলতে পারবো, এই যে কার্ভের সাপেক্ষে AB কি হবে, AB একটি সরলরেখা হবে। কারণ একটি বড় কার্ভ, সেটার মধ্যে যদি আমরা খুব ছোট্ট একটি ডিস্টেন্স নিই, সেটা কি হবে, সেটা বেসিক্যালি একটি সরলরেখা হয়ে যায়। তাহলে আমরা ধরে নাও এই যে এখানে আছে এই A বিন্দুতে একটি আধান Q আছে, ওকে, এবং এই আধান Qকে আমরা কি করতে চাই, Qকে আমরা A থেকে B পয়েন্টে আনতে চাই। এবার A থেকে যখন B পয়েন্টে আনতে চাই, তখন দেখো আমাদের এখানে এই যে E কোন দিকে, E হলো এই সমবিভব তলের সঙ্গে থিটা কোণে আছে। তাহলে এই যে AB বরাবর এর যে উপাংশ সেটা কি হবে, সেটা হবে E cos থিটা, তাই তো। তাহলে এখানে কত হচ্ছে E cos থিটা। এবার এই যে E cos থিটা সেটা কি, সেটা হলো AB অভিমুখে তড়িৎ ক্ষেত্রের উপাংশ। তাহলে এই যে Q আধান, এর উপর ফোর্স কত হয়, আমরা ফোর্স কি জানি, ফোর্স ইকুয়াল টু হয় হলো আধানের মান ইন্টু তড়িৎ ক্ষেত্রের মান। তাহলে এখানে আধান কত, আধান হলো Q এবং তড়িৎ ক্ষেত্রের মান সেটা হলো E cos থিটা। তাহলে এর উপর ফোর্স কত হবে, সেটা হবে QE cos থিটা, কারেক্ট। এবার এতখানি ফোর্স হচ্ছে এই আধানের উপর। এবার এই আধানটিকে যদি আমরা A থেকে B বিন্দুতে সরাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কৃতকার্য কত হবে, W ইকুয়াল টু হবে F ইন্টু AB ডিস্টেন্স। এবার F এর মান কত, সেটা হলো QE cos থিটা। তাহলে এখানে কত চলে আসবে, QE cos থিটা ইন্টু AB ডিস্টেন্স। এবার W ইকুয়াল টু কত আসলো, AB QE cos থিটা ইন্টু AB। কিন্তু এই যে A আর B বিন্দু সেটা কি, দুটাই এই সমবিভব তলের উপর অবস্থিত। এবার আমরা সমবিভব তলের একটু আগে প্রপার্টিতে কি শিখলাম, যে সমবিভব তলের আমরা যদি এক বিন্দু থেকে অন্য বিন্দুতে কোনো একটি আধানকে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে কৃতকার্যের মান কত হয়, সেটা হয় হলো 0। তাহলে এই ক্ষেত্রে যেহেতু এটা সমবিভব তলের উপর A এবং B বিন্দু দুটাই উপস্থিত, তাহলে আমরা কি বলতে পারি, W ইকুয়াল টু 0। এবার W ইকুয়াল টু 0 হওয়া মানে কি, KE cos থিটা ইন্টু AB, এটা ইকুয়াল টু 0। এবার দেখো এখানে Q সেটা কি, সেটা হলো একটি পার্টিকুলার আধান, এটার মান 0 নয়। E হচ্ছে এখানে তড়িৎ ক্ষেত্রের মান, সেটাও 0 নয়। AB তো একটা পার্টিকুলার ডিস্টেন্স, এটাও তাহলে 0 নয়। তাহলে এই টোটাল রাশিটি যদি ইকুয়াল টু 0 হয় এবং তার মধ্যে QE এবং AB এরা 0 না হয়, তাহলে K0 সেটা হলো cos থিটা ইকুয়াল টু 0, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সুতরাং cos থিটা ইকুয়াল টু 0। এবার cos থিটা কখন 0 হয়, যদি থিটার মান 90 ডিগ্রি হয়, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, থিটা ইকুয়াল টু π/2। এবার দেখো থিটা আমরা কি ধরেছিলাম, থিটা ছিল হচ্ছে এই সমবিভব তলের সঙ্গে E এর মধ্যবর্তী কোণ, তাই তো। অর্থাৎ E কি করছে, সমবিভব তলের সঙ্গে থিটা কোণ তৈরি করছে, আর থিটার মান কত আসলো, সেটা আসলো π/2। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে একটি তড়িৎ বলরেখা একটি সমবিভব তলকে সবসময় কি করবে,
লম্বভাবে বা সমকোণে ছেদ করবে। ওকে, তাহলে এই প্রুফটি আমরা দেখে নিলাম। এই যে এই কোয়েশ্চেনটি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই কোয়েশ্চেনটি কিন্তু সবাই ভালো করে একদম প্রিপেয়ার করবে। তাহলে আমরা কি দেখলাম যে একটি তড়িৎ বলরেখা একটি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। তাহলে এবার চলো আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে? বলা আছে যে ইলেকট্রন ভোল্ট কি এবং ইলেকট্রন ভোল্টের সঙ্গে জুলের সম্পর্ক নির্ণয় করো। তাহলে আমাদের কি দেখতে হবে? ইলেকট্রন ভোল্ট কি। তাহলে ফার্স্টে আমরা কি পড়ছি হলো ইলেকট্রন ভোল্ট। এবারে ইলেকট্রন ভোল্ট কি? ইলেকট্রন ভোল্ট হলো শক্তির একটি ইউনিট, ইট ইজ আ ইউনিট অফ এনার্জি। তাহলে ইলেকট্রন ভোল্টের সংজ্ঞা কি? ধরে নাও আমাদের কোনো একটি জায়গায় 1 ভোল্ট বিভব পার্থক্য প্রেজেন্ট। বিভব পার্থক্য মানে কি? ধরে নাও এই বিন্দুতে একটি পার্টিকুলার বিভব আছে V1 এবং এই বিন্দুতে একটি পার্টিকুলার বিভব আছে V2। তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা পার্থক্য বের করি, মানে V1 আর V2 এই দুটোর মধ্যে যদি আমরা অন্তর বের করি বা ডিফারেন্স বের করি, সেটাই কি বলা হয়? এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। এবার এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য সেটা ধরে নাও কত বললাম? সেটা বললাম 1 ভোল্ট। এবার এদের মধ্য দিয়ে যদি আমরা একটি ইলেকট্রনকে পাস করাই তাহলে তার জন্য আমাদের যতখানি এনার্জির প্রয়োজন হয় সেটাকেই কি বলা হয়? সেটাকে বলা হয় 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা ইলেকট্রন ভোল্টের সংজ্ঞা কি বলবো? যে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে একটি ইলেকট্রনকে পাস করালে যে পরিমাণ এনার্জির প্রয়োজন হয় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে এবার 1 ইলেকট্রন ভোল্ট তো আমরা বুঝে গেলাম কি জিনিস, অর্থাৎ ইলেকট্রন ভোল্টের সংজ্ঞা আমরা দেখে নিলাম। নেক্সট আমাদের কি কোয়েশ্চেন ছিল? যে ইলেকট্রন ভোল্টের সঙ্গে জুলের সম্পর্ক নির্ণয় করো। তাহলে এটা আমরা কি করে নির্ণয় করব? দেখো আমরা কি বলছি, 1 ইলেকট্রন ভোল্ট এর সঙ্গে জুলের সম্পর্ক নির্ণয় করব, তাই তো? তাহলে এখান থেকে কি হচ্ছে? এটা বেসিক্যালি কি আমরা বললাম? এনার্জি, তাই তো? তাহলে এনার্জি হিসেবে আমরা এখানে কি বলতে পারি? যে এনার্জি কত হয়? দেখো যে W ইকুয়াল টু কত হয়? W ইকুয়াল টু হয় কিউ ভি, তাই তো? এটা আমরা বিভবের সংজ্ঞা থেকে জানি, কারণ ভি ইকুয়াল টু কত? W বাই কিউ। তাহলে W ইকুয়াল টু কিউ ভি। আবার W মানে কি? কৃতকার্য। এবার কৃতকার্য আর শক্তি কি? পরস্পর ইকুইভ্যালেন্ট। তাহলে এখান থেকে আমরা 1 ইলেকট্রন ভোল্টের সঙ্গে জুলের সম্পর্ক নির্ণয় করতে পারবো। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট আমরা কি বলতে পারি? এই কিউ ইন্টু ভি। এবার এখানে কত ভি? ভি হলো 1 ভোল্ট বিভব পার্থক্য। তাহলে 1 ভোল্ট, আর সেটা কার সঙ্গে গুণ করব? আধানের সঙ্গে। আধান কার আধান? একটি ইলেকট্রনের আধান। তাহলে একটি ইলেকট্রনের আধান কত? তাহলে আমরা আপাতত ধরে নাও ই মাইনাস বলছি, কারণ ইলেকট্রনের আধানকে সেটা দিয়ে ধরো রিপ্রেজেন্ট করলাম। তাহলে একটি ইলেকট্রনের আধানের সঙ্গে আমরা 1 ভোল্ট মাল্টিপ্লাই করব। এবার ইলেকট্রনের আধান আমরা কত জানি? সেটা হলো 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, তাই তো? ইন্টু 1 ভোল্ট। তাহলে এটাই কি হবে? এটাই হবে 1 ইলেকট্রন ভোল্ট এর মান। তাহলে এটা ইকুয়াল টু কত চলে আসছে? এটা ইকুয়াল টু চলে আসছে 1.6 ইন্টু 10⁻⁻19 এত কুলম্ব ভোল্ট। তাহলে এই যে কুলম্ব ভোল্ট, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি জুল। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট সেটা ইকুয়াল টু কত চলে আসলো? 1.6 ইন্টু 10⁻⁻19 এত জুল। ওকে, তাহলে 1 ইলেকট্রন ভোল্টের মান কত আসলো? 1.6 ইন্টু 10⁻⁹ জুল, কারেক্ট? তাহলে এই যে ইলেকট্রন ভোল্ট সেই রাশিটি সম্পর্কে কিন্তু আমরা শিখে গেলাম। তাহলে আমাদের আজকের এই ভিডিওটিতে আমরা তড়িৎ বিভবের উপর কতগুলো কোয়েশ্চেন আলোচনা করলাম। আই হোপ যে এই কোয়েশ্চেনগুলো থেকে যেই বিষয়গুলো পড়ানো হয়েছে সেই সংক্রান্ত এখন তোমাদের মনে আর কোনো রকম ডাউট নেই। এরপরেও যদি তোমাদের এই সংক্রান্ত কোনো রকম কোয়েশ্চেন থাকে তাহলে সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে যাতে তারাও এই বিষয়গুলো শিখতে পারে। থ্যাংক ইউ।